প্রজাতন্ত্রের প্রত্যেকটা সেক্টরে কিন্তু সংস্কার প্রয়োজন। এটা কি করে করবেন? আপনি তো অলরেডি সংবিধানের অধীনে, আপনি কি করে করবেন? এগুলো তো আজগবি কথাবার্তা, এটা তো অযৌক্তিক দাবি। এই যে সংস্কার কমিশনগুলো, সংস্কার কমিশন তো অযৌক্তিক। আপনি কি করে সংস্কার করবেন? আপনি তো বলেছেন যে আপনি শেখ হাসিনার সংবিধান রক্ষা করবেন, এটা তো আপনি শপথ নিয়েছেন। শপথ নেবার পরে আপনি সংস্কার করতে যান কি জন্য? আপনাকে তো এখতিয়ার দেয় নাই, এই সংবিধান তো আপনাকে এখতিয়ার দেয় নাই। এই সংবিধানের মধ্যে তো অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকার নামক কোনো সরকার নেই। তো তাহলে আপনি কিসের ভিত্তিতে আপনি এগুলো করবেন? আপনি কে দিল এই ক্ষমতা? ইউর নোবডি। গণঅভ্যুত্থানের মধ্যে যে সম্ভাবনাটুকু ছিল, নিহিত ছিল, সেটা যারা পরবর্তীতে এটা দায়িত্বে নিয়েছে এবং তারা এটাকে আমি বলবো যে নস্যাৎ করে দিয়েছেন। আমি একটা শব্দ ব্যবহার করি, সেক্ষেত্রে আমি এটাকে বলি এটা সাংবিধানিক প্রতিবিপ্লব। মানে সংবিধানের নামে আপনি জনগণের অভিপ্রায়কে, তার যে গণতান্ত্রিক যে ইচ্ছাটা, এটাকে আপনি নস্যাৎ করে দিলেন। কারা নস্যাৎ করছে? যারা ক্ষমতা আছেন এখন বর্তমানে। নিশ্চয়, কারণ তারা শপথ নিলেন শেখ হাসিনার প্রেসিডেন্ট চুপ্পুর অধীনে, মানে বর্তমান সংবিধানকে মেনে। মানে আমরা জনগণ যে সংবিধানকে ফেলে দিতে চেয়েছে, বাতিল করে দিতে চেয়েছে এবং নতুন করে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে চেয়েছে, আপনি তাকে নস্যাৎ করে দিন। আপনি তো তারা এইসবগুলো কোনো কাজই করেনি। তাহলে এইটা তো না করার ফলে আপনি কি করলেন? আবার সরকারকে শেখ হাসিনার সরকারে পরিণত করলেন। আমরা একটা সরকার পেলাম, এটা হলো উপদেষ্টা সরকার। কার উপদেষ্টা? চুপ্পুর উপদেষ্টা। এটা কি জনগণ চেয়েছে? এটা তো জনগণ চায়নি। আমরা মনে করি যে গণ অভ্যুত্থানটা সে তার নিজের কারণেই ইতিবাচক, কারণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণ উত্থিত হয়। এই অর্থে অভ্যুত্থান, এই উত্থিত হওয়ার একটা পলিটিক্যাল মানে আছে, এটা একটা আইনি মানেও আছে। এই উত্থিত হওয়াটাকে বলা হয় এটা হচ্ছে পপুলার সভরেন্টি, মানে মানুষ নিজেকে নিজে ব্যক্ত করছে এবং নিজেকে নিজে সে বর্তমান করে তুলছে। ফলে এই যে দৃশ্যমান করে তোলা জনগণ এবং জনগণ নিজেকে নিজে দেখা, মানে আমি তো আগে একা ছিলাম, একা থেকেছি, কিন্তু এখন সকলের সঙ্গে আমি এসে নিজেকে দেখছি সামষ্টিকভাবে। এর একটা ইতিবাচক ফল সমাজে থাকবেই, এর কোনো সন্দেহ নেই। তো সেই জন্য আমি বলবো যে আমি এরপরে যে সরকারের যে সমালোচনা করব, সেটা করবো এই অর্থে যে গণ অভ্যুত্থানের মধ্যে যে সম্ভাবনাটুকু ছিল, নিহিত ছিল, সেটা যারা পরবর্তীতে এটা দায়িত্বে নিয়েছে এবং তারা এটাকে আমি বলবো যে নস্যাৎ করে দিয়েছেন। আমি একটা শব্দ ব্যবহার করি, সেক্ষেত্রে আমি এটাকে বলি এটা সাংবিধানিক প্রতিবিপ্লব। মানে সংবিধানের নামে আপনি জনগণের অভিপ্রায়কে, তার যে গণতান্ত্রিক যে ইচ্ছাটা, এটাকে আপনি নস্যাৎ করে দিলেন। কারা নস্যাৎ করছে? যারা ক্ষমতা আছেন এখন বর্তমানে। নিশ্চয়, কারণ আপনি কেন, আপনাদের গণ অভ্যুত্থান যখন হয়েছে তখন অবশ্যই যারা ক্ষমতা নেবেন তাদের উচিত ছিল যে আমরা জনগণের পক্ষ থেকে ক্ষমতা নিয়েছি, এবং যেমন করে সামরিক অভ্যুত্থান হয়, তাহলে পার্থক্য হলো গণ অভ্যুত্থান। ফলে আমরা এখন আমরা নিজেদেরকে এই দেশের প্রধান হিসেবে ঘোষণা করছি, অধ্যাদেশ না, ঘোষণা করছি এখন আমাদের আদেশে দেশ চলবে, এবং তখন সেই আদেশটা করার মধ্য দিয়ে যেন তারা কোনো স্বৈরতান্ত্রিক আচরণ না করে এবং তারা আন্তর্জাতিক মানবাধিকার তারা মেনে চলে, তার কিছু তারা কিছু ফরমান বা আদেশের মধ্য দিয়ে সেটা তারা পরিষ্কার করবে। এটা হচ্ছে নিয়ম, আন্তর্জাতিক নিয়মও তাই। কিন্তু তারা সেটা করেন নাই। না করে তারা যেটা করলেন, তারা বিদ্যমান সংবিধানের অধীনেই ঢুকে গেলেন। মানে তারা শপথ নিলেন শেখ হাসিনার প্রেসিডেন্ট চুপ্পুর অধীনে, মানে বর্তমান সংবিধানকে মেনে। মানে আমরা জনগণ যে সংবিধানকে ফেলে দিতে চেয়েছে, বাতিল করে দিতে চেয়েছে এবং নতুন করে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে চেয়েছে, আপনি তাকে নস্যাৎ করে দিন। আমি একটু বিনয়ের সাথে আপনাকে প্রশ্ন করতে চাই। আপনি মাত্র জুলাই মাসে আন্দোলনটা শুরু হলো, 5ই আগস্ট গণ অভ্যুত্থানটা হলো, তার 3 দিন সরকার ছিল না, কোনো সরকার ছিল না। 8ই আগস্ট এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার মানে গঠন হলো। তাহলে বর্তমানে আমি একটা কথা বলি আপনাকে, সরকার ছিল না এই কথাগুলো কিন্তু অস্পষ্ট এবং অপরিচ্ছন্ন রাষ্ট্রের ক্ষেত্রে। একটু বলেন, কারণ আপনি এখানে আমলা ছিল, সবই ছিল, না থাকার তো কোনো কারণ ছিল না। সরকার বলতে জনগণ যাদের আদেশ মানবে তারা ছিল না, কিন্তু আরো নিত্যদিন নিত্য নৈমিত্তিক কাজ করার জন্য রাষ্ট্রের যা কিছু সবই ছিল। তাহলে সরকার ছিল না কথাটা বলার কোনো অর্থ নেই, পরিষ্কার। আর আমাদের কোনো নৈরাজ্য তৈরি হয়নি। কেন? কারণ জনগণ তো এই ক্ষেত্রে নিজেরাই কর্তা, ফলে তারা কেন নৈরাজ্য তৈরি করবে?
কারণ জনগণ যেখানে নিজেরাই কর্তা সেখানে তো নৈরাজ্য কোনো কারণ নাই। আর সরকার আর জনগণের মধ্যে তো একটা পার্থক্য যেমন আছে, একটা মিলও আছে। কারণ সরকার যদি যে কাজ করতে ব্যর্থ হয়, যদি জনগণ মনে করে এটা আমাদের সরকার, সেই কাজটা জনগণই করে দেয়। ফলে সরকার নাই কথা কিন্তু ঠিক নয়। পরিষ্কার করেছেন আপনি। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি যে কথাটা বললেন যে সংবিধান মানে নাই এই নতুন অন্তর্বর্তী সরকার, শাহাবুদ্দিন চুপ্পুর কাছে তারা শপথ নিল, কি করার ছিল? তাদের করা উচিত ছিল বসে আমরা জনগণের অভিপ্রায়ের প্রতিনিধি হিসেবে আমরা ক্ষমতা গ্রহণ করলাম, যেমন করে সামরিক অভ্যুত্থান হয়, তারা এটা করে না, ফরমান দেয়। জি জি। এবং এখন থেকে আমরা যে আদেশ দেব সে আদেশ অনুসারে দেশ চলবে এবং যেভাবে চলছে সেভাবেই চলবে। শুধুমাত্র কোনো আইন যদি আন্তর্জাতিক মানবাধিকারের আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সে আইন বাতিল হয়ে যায়। যেমন এই যে সরকার একটু আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করলো, এটা কিন্তু প্রথমে ঘোষণাতে বাতিল হয়ে যেতে পারত, এত কিছু করার কিন্তু দরকার ছিল না। আরও বোঝাও সিআরপিসি একটা আইন আছে না, ব্রিটিশ আমলের কলোনিয়াল আমলে, তো সিআরপিসি কিন্তু বাতিল হয়ে যেত যদি আপনি বলতেন যে কলোনিয়াল আমলের যে সকল আইন যদি তা আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে এটা কি হয়, এটা যদি বিরোধী হয়, সাংঘর্ষিক হয়, র্যাবও বাতিল হয়ে যেত, আয়নাঘরও বেরিয়ে যেত। তা আপনি তো তারা এই বিষয়গুলো কোনো কাজই করেনি। তাহলে এইটা তো না করার ফলে আপনি কি করলেন, আবার সরকারকে শেখ হাসিনার সরকারে পরিণত করলেন। আমরা একটা সরকার পেলাম, এটা হলো উপদেষ্টা সরকার। কার উপদেষ্টা? চুপ্পুর উপদেষ্টা। এটা কি জনগণ চেয়েছে? এটা তো জনগণ চায়নি, এটা তো জনগণ চায় না। এই জন্য প্রথম থেকে তো তাহলে আপনার বিকল্প প্রস্তাবনাটা কি ছিল? যদি বললাম ততক্ষণ আপনাকে, আমি তো আমার তাহলে নতুন যে অন্তর্বর্তী সরকার গঠন করা হলো 8ই অগাস্ট, আপনি বলছেন যে সামরিক ফরমান যেভাবে জারি সরকার গঠন করা হয় না, উপদেষ্টা সরকার গঠন করা, উপদেষ্টা সরকার গঠন করা হয়েছে। আমি চেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার প্রধান সে কারো কাছে সে তার অধীন নয়, কোনো সংবিধানের অধীন নয়, সে জনগণের অভিপ্রায়ের প্রতিনিধিত্ব করে, এটাকেই গণতান্ত্রিক সরকার বলে। পরবর্তীতে তাহলে এই উপদেষ্টা পরিষদের যে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ তা বলেন না, আপনি কনসেপচুয়ালি ক্লিয়ার কথাবার্তা বলতে হবে। হয় এটা উপদেষ্টা সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার। আপনার দৃষ্টিতে এটা কি? আমাদের এটা উপদেষ্টা সরকার অবশ্যই। এবং এখন যদি আপনি বলেন যে আমাদের যে সেনা প্রধান এখন তিনি যেভাবে বললেন যে আমরা এই সরকারকে সমর্থন করি, এটা তো তার বলার দরকার নেই। এবং তিনি এই কথা বলে তিনি প্রমাণ করলেন যে এটা একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, এটা ঠিক না। এটা বলে যে তিনি এটাকে আরও দুর্বল করে দিলেন। তো আমি তো চেয়েছি জনগণের সরকার, যে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় প্রতিনিধিত্ব করবে যে সরকার, আর এখানে উল্টাটা হয়েছে। তাহলে আপনি কি করলেন, আপনি জনগণের অভিপ্রায়ের সঙ্গে আপনি আসলে তো একটা এটা অভিপ্রায়কে আপনি আসলে মূল্য দেননি। জি, আমি এখন একটা প্রশ্ন করতে চাই, এই যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এতগুলো ছাত্র মৃত্যু হলো, তাহলে আপনি যে কথাটা বলতে চাচ্ছেন, তাহলে সেই আকাঙ্ক্ষার প্রতিফলনটা হলো না কেন? বাধাটা কোথায় ছিল? বাধাটা এই সরকারের মধ্যে ছিল, এই সরকার তো সেটা করেনি। এখন যারা ক্ষমতায় আছে, ডক্টর ইউনূস করেনি, এটা ওয়াকারুজ্জামান এটা করেনি, এবং তার সঙ্গে যে দুজন সেনা নায়করা আছেন তারা করেনি, তার সঙ্গে যিনি আছেন আইনের উপদেষ্টা আসিফ নজরুল তারা করেনি। তো তারা কেন করেনি এই প্রশ্ন তাদেরকে জিজ্ঞাসা করেন, আমি তার বলতে পারবো না। আমি তো জনগণের পক্ষে কথা বলবো এবং জনগণের পক্ষে কথা বলে বলবো এটা হলো সঠিক। ছাত্রদের প্রতিনিধিত্ব তো এই উপদেষ্টা পরিষদের সরকারে আছে। হ্যাঁ, তাতে কি আছে? তাতে তো সরকারের চরিত্র তো তাতে বদলায় না। আপনি যে সমস্ত ছাত্রকে যদি দিয়ে বলেন তারা শেখ হাসিনার অধীনে তারা সরকার গঠন করত, পুরো সমন্বয় কমিটিকে বসিয়ে দিলে ওটা একই সরকারই থাকবে। কথাটা হচ্ছে কনসেপচুয়াল লেভেলে আপনি আদৌ জনগণের অভিপ্রায়কে প্রতিনিধিত্ব করছেন কিনা। কিন্তু এই সরকার শেখ হাসিনার সংবিধানকে প্রতিনিধিত্ব করছে এবং সেই অনুযায়ী চলছে, তার অধীনস্থ সে, কারণ সে শপথ নিয়েছে যে আমি এই সংবিধান সংরক্ষণ করিব। জি, আমি বুঝাতে পেরেছি। তারপরে আমি আরেকটু বুঝতে চাই আপনার কাছে, কিছুদিন আগে আপনি বলেছেন একটি পত্রিকায় যে আমি আপনার কথাটাই বলছি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণের বিজয়, অলিখিত এই যে অভিপ্রায়টা প্রকাশিত হয়েছে সেই অভিপ্রায়টাকে এখন লিখতে হবে। এখান থেকে যে চিন্তাটা বেরোবে, যে ঐক্যমত্য তৈরি হবে, সেটাই হবে আগামী দিনে গঠনতন্ত্রের ভিত্তি হবে। সেই অভিপ্রায়টা একটু ব্যাখ্যাটা একটু। সেই অভিপ্রায়টা হচ্ছে আমরা যখন সেটা জনগণের কাছে যেতে হবে, আমার অভিপ্রায় হলে চলবে না। আমি আমার কথা বলতে পারবো,
আমি বিভিন্ন জায়গায় যাব, আমি আমার কথা বলবো, আরও 10 জন লোকের সঙ্গে কথা বলছি। এই ধরনের সরকারকে তাকে গঠনতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে তাকে যে কাজটা করতে হবে, বিভিন্ন পর্যায়ে জনগণের কাছে যেতে হবে। সেটা আপনার গ্রাম পর্যায় থেকে উপজেলা, কি উপজেলা থেকে আপনি জেলা, কি জেলা থেকে আপনার আমরা কি বলবো প্রদেশ বলি বা যাই করি বিভাগ, এই সমস্ত, আমি তারপরে শহর, সমস্ত জায়গায় জনগণকে গিয়েই বলতে হবে তার অভিপ্রায়টা কি। আপনার তো একটা অভিপ্রায় থাকতে পারে না? জি, প্রত্যেকেরই আছে। তাহলে আমাদের সকলের অভিপ্রায়ের ভিত্তিতে একটা সামষ্টিক অভিপ্রায় তৈরি করতে হবে। এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা করা এবং এই প্রক্রিয়াটাকে গাইড করাটাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। যে কোনো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেটা ফরাসি বিপ্লব বলুন, কি আমেরিকান রেভলিউশন বলুন, কি ইরানিয়ান রেভলিউশন বলুন, সবসময় এইভাবেই জনগণ তার ইচ্ছাটা ব্যক্ত করেছে এবং এইভাবে তার অলিখিত অভিপ্রায়টা সে একটা লিখিত রূপ দিয়েছে। অথবা ইংল্যান্ডের মতো এটা তো লিখিত না হলে চলে, সংবিধান, হ্যাঁ, ওদের কোনো লিখিত সংবিধান নেই, নিউজিল্যান্ডে নাই, তো কিছু আসে যায় না। কথা হচ্ছে যে আপনি জনগণকে সচেতন করবেন তার ইচ্ছাটা কি জন্য সে এই জীবনটা দিল, কি আশায়, কি অভিপ্রায় পূরণের জন্য। তো আপনি তো কিছু পূরণ করলেন না, আপনি কি সোজা শেখ হাসিনার সংবিধানে ঢুকে গেলেন। এটা কেন করলেন? এটা তো করার তো কোনো যুক্তি নেই। আপনি তো ফেলে দিয়ে আমি জনগণের কাছে যাবেন যে তুমি কি চাও, তুমি আমাকে ক্ষমতায় বসিয়েছো, এখন তুমি বলো তুমি কি চাও, এবং তার সঙ্গে সময় দেবেন, তাকে কথা বলতে দেবেন, এমনকি আপনাদেরকে কথা বলতে দেবেন। আপনি যে আমাকে প্রশ্ন করছেন, তো আপনি কি পারবেন ডক্টর ইউনূসকে এখানে ডেকে নিয়ে কথা বলতে? এটা তো তার দায়িত্ব, তিনি তো জনগণের মানুষ। জি, তাহলে তো কথা বলতে তো হবে তাকে। তাহলে জনগণের যিনি রিপ্রেজেন্ট করেন তাকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আপনি কি মনে করেন যে বর্তমান সংবিধানের মধ্যে থেকে যে ছাত্ররা আত্মত্যাগ করলো তাদের তাদের আত্মত্যাগ পূরণ হবেই বলে মনে করেন? না, ইম্পসিবল। বর্তমান সংবিধানের অধীনে এই উপদেষ্টা সরকার করাটা, যারা আত্মত্যাগ করেছেন এবং যারা পঙ্গু হয়ে আছেন এখন ঘরে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আরেকটা জিনিস তাহলে একটু পরিষ্কার আমার কথা শুনেছেন? জি, আমি কিন্তু বলেছি এটা বিশ্বাসঘাতকতা। কারণ আপনি কিন্তু একটা বিশ্বাস করে কিন্তু আপনাকে এনেছে তারা, নিশ্চয়ই জীবন দিয়ে এনেছে। এটা জাস্ট সিম্পলি ভোটের মাধ্যমে আনে নেই। না, তাহলে আপনি কি করেছেন? আপনি রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এটা তো আপনি করতে পারেন না। এটা তো একটা খুবই সিরিয়াস ইস্যু। তা আমি সেটাই বলছি যে জনগণের অভিপ্রায়ের কাছে আপনাকে যেতেই হবে। জনগণ যতই তার ভুল কথা বলুক, উল্টো পুল্টা বলুক, তাকেই নিয়েই আপনাকে অগ্রসর হতে হবে। আমি একটু এই জন্য এই গণ অভ্যুত্থান। আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে গণ অভ্যুত্থানটা হলো, সেই গণ অভ্যুত্থান কিন্তু আপনার তাত্ত্বিক কিছু মতবাদ আছে, সেই মতবাদকেও কিন্তু বর্তমান যে আমাদের যে ছাত্র জনতা গ্রহণ করে এই বিপ্লবের দিকে এগিয়ে গেছে। এই বিপ্লবটা হওয়ার পরে, গণ অভ্যুত্থানটা হওয়ার পরে আপনার সঙ্গে কি কেউ কোনো রকম পরামর্শ হয়েছে? তার মানে সব সবাই তো আমার মতো একমত হবে না, বা তারা হয়তো অনেকের তার সুযোগ গেছে। ছাত্ররা তো তরুণ, তাদেরকে অনেকভাবে মোটিভেট করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, নানা রকম শক্তি এবং ক্ষমতা এখানে কাজ করেছে। ফলে আমি তো পুরোটা এখন জানি না। আগামী দিনে যখন হিস্ট্রি লেখা হবে তখন বুঝবো। এখন তো এই মুহূর্তে বুঝতে পারবো না, কারণ আমি তো টকব্যাক বন্ধ করেন। জি জি বলুন। আমি তো যেটা এখানে আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে জনগণকে সচেতন করা, লেখালেখি করা, আপনার তর্ক বিতর্ক করা, যেমন আপনাকে কথা বলছি, এটা বলে আমার চিন্তাটাকে হাজির করা, এবং যারা আমার সঙ্গে একমত নন তারাও একমত নাও হতে পারে। এর মধ্য দিয়ে এটা একটা সামষ্টিক অভিমত গড়ে উঠবে। তো যদি আমার বক্তব্য যুক্তিসঙ্গত হয় তাহলে সকলে গ্রহণ করবে, আর যদি অযৌক্তিক হয় তো কেউ গ্রহণ করবে না। যদি আমার বক্তব্য অযৌক্তিক হতো আপনি তো আমাকে ডাকতেন না। এখন একটা প্রশ্ন আমি করি, যদি আমি কতটুকু যৌক্তিক আপনার কাছে প্রশ্নটা করা আমি জানি না। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি আপনি সংবিধানের কথা বলছেন যে হাসিনা সরকারের আমলাদের নিয়েই এই সরকার গঠিত হয়েছে, হাসিনা সরকারের রাষ্ট্রপতির মাধ্যমে এই সরকার পরিচালিত হচ্ছে। তাহলে কি এই প্রশ্নটা থেকেই যায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন উনি পদত্যাগ করেন নাই, তাহলে কি দাবি করেছে সংবিধান অনুসারে? আমরা তো এখনো পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখিনি। আপনি দেখেছেন? না, আমি দেখিনি। তো তাহলে আপনি যদি না দেখে থাকেন তাহলে তো শেখ হাসিনার দাবিটা তো টেকে, আপনি তো গায়ের জোরে কিছু বলতে পারবেন না। ফলে এটাকেই তো আমি বলছি বিপজ্জনক। রাষ্ট্রকে তো আপনি বিপজ্জনক জায়গায় রেখে দিতে পারেন না। আপনি কি বলে স্টেট সিক্রেসি বলে, যা আপনাকে দিয়েছে আপনি দেখাবেন না, এটা তো হতে পারেন না।
বিকজ 17 কোটি 18 কোটি মানুষের তো অধিকার আছে দেখতে যে শেখ হাসিনা আদৌ আপনাকে পদত্যাগপত্র দিয়েছে কিনা। তাহলে সমালোচনাটাও তো আসছে। এটা ডেফিনেটলি আসবেই তো। আপনি যদি জনগণের কাছে পরিচ্ছন্ন না থাকেন, আপনি যদি জবাবদিহি না করেন, তো সমালোচনা তো আসবেই, প্রশ্ন তো আসবেই। এইবার আমি একটা প্রশ্ন করতে চাই, এই যে সমালোচনাটা হচ্ছে পৃথিবীতে, আপনি ফরাসি বিপ্লবের কথা বলছেন, আরব বসন্ত হয়েছে, ইরানের বিপ্লবের কথা বলছেন, আমেরিকার বিপ্লবের কথা বলছেন, কোনো একটা গণ অভ্যুত্থান হলে যখন একটা ফ্যাসিস্ট সরকার পালিয়ে যায় তখন কি পদত্যাগ বা তখন কি কোনো রকম পদত্যাগের প্রয়োজন আছে কিনা বা পদত্যাগ আছে কিনা, সেটা ভিন্ন তর্ক, সেটা তো ভিন্ন প্রশ্ন। জি, কারণ আপনার তো এই সরকার তো বলেছে তিনি পদত্যাগ করেছেন। আপনি যদি এই সরকার যদি বলতেন না আপনাকে মানুষ তাড়িয়ে দিয়েছে, তো আমি তো খুশি হতাম। উনি তো পালিয়ে গেছেন। না না, কথা তা না, কথা হচ্ছে আপনি যখন বলেন যে তিনি পদত্যাগ করেছেন, ঠিক আছে, আপনি এটা কেন তারা বলেছে, যেহেতু তারা শেখ হাসিনার সংবিধানটা টিকিয়ে রাখতে চায়, এই জন্য তারা এটা কি গল্প না সত্য আমরা এখনো জানি না, ফলে এটা তারা বলেছেন। এবং তারা এখন বলছেন এটা, যদি আমি যাদেরকে যেগুলো জিজ্ঞাসা করেছি তারা বলছে এটা হচ্ছে একটা স্টেট সিক্রেট। স্টেট সিক্রেসি বলে কিছু নাই গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এটা নাই। ফলে আপনাদেরকে তো হয় তার এই পদত্যাগপত্র দেখাতে হবে, অথবা বলতে হবে তিনি কোনো পদত্যাগপত্র দেন নাই। ঠিক আছে, তো ওকে, তাহলে আপনি এবার শেখ হাসিনা বলছেন তিনি দেন নাই, আপনি এখন আপনি কি করে প্রমাণ করবেন যে তিনি দেন নাই? আপনাদের প্রমাণ করতে হবে। এটা তো সিম্পলি, শুনুন, এই ব্যাপারটা তো সিম্পলি বাংলাদেশের ব্যাপার না, এটা তো আন্তর্জাতিকভাবে ওইটাকে বৈধ হতে হবে। শেখ হাসিনার তো এখন ভারতে থাকার কথা না, তো শেখ হাসিনাকে তো ভারতে রাখতেছে এই সব ভুলের কারণে। কারণ ভারত তো দেখতে পাচ্ছে যে আপনি আসলে তিনি কোনো পদত্যাগপত্র দিচ্ছে কি দেয় নাই, এটা আপনি দেখাতে পারছেন না। ঠিক আছে, তো তাহলে তো ভারত তো যে কোনো মুহূর্তে বলতে পারে যে একটা বৈধ, তাদের চোখে বৈধ, আমার চোখে বৈধ না, একটা বৈধ সরকারকে আপনি জবরদস্তি ক্ষমতা থেকে উৎখাত করেছেন। এটা তো আন্তর্জাতিক আইনে তো গ্রহণযোগ্য না। একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, যেহেতু আপনি বলছেন যে ভারতে আছে, ভারত সরকার তার পদত্যাগপত্র দেখেননি বা এটা নিয়ে একটা প্রশ্ন তারা হয়তো একটা সুযোগের মানে ইয়েতে আছে। উনি যে বাংলাদেশ থেকে 5ই আগস্ট ভারতে গেলেন, কে উনাকে ভারতে যেতে সহায়তা করলেন, কে মানে কিভাবে, কোন প্রক্রিয়াটা কিভাবে হলো? সেটা তো আমরা জিজ্ঞাসা করা উচিত আমাদের সেনাপ্রধানকে জিজ্ঞাসা করবেন, সেটা জিজ্ঞাসা করবেন ডক্টর ইউনূস বা যারা ছিলেন আসিফ নজরুল, তাদেরকে জিজ্ঞাসা করেন। আমি তো এটা জানবো না। আমি সরি, আমি যা দেখেছি বা যে শুনেছি, মাঝখানে একটু কথা বলে সেনাপ্রধান বলেছেন উনি জানতেনই না শেষ পর্যন্ত। তাহলে তা আপনি এত বড় একটা দেশ কিনে তো এইভাবে তো ছিনিমিনি খেলতে পারেন না। এখানে 17-18 কোটি লোক, এদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছি আমরা। এটা কি পারি বলেন আমাকে? আমার তো একটা লোম খাড়িয়ে গেছে। আপনি কি করবেন? তা এটা করতে পারেন? এটা তারা করতে পারেন না তো। যদি তিনি যা হয় সত্য আপনি জনগণকে বলেন, কারণ জনগণই শেষ পর্যন্ত নিজেদেরকে নিজেরা রক্ষা করবে, ঠিক না? জনগণই গণ অভ্যুত্থান করেছে, তারাই নিজেদেরকে নিজেরা রক্ষা করবে। তাহলে এই যে আপনারা লুকোচুরি লুকোছাপা করছি আমরা, এটা তো ঠিক না, এটা তো করা যাবে না। এটা কোন কারণে, কারা এটা করছে, আন্তর্জাতিক কোন শক্তি এখানে একটা বড় ধরনের আপনার খেলা খেলছে, এটা আমাদের কাছে পরিষ্কার না। আমার কাছে পরিষ্কার না, আমি যখন জানবো অবশ্যই বলবো, কিন্তু আমার কাছে পরিষ্কার না। কিন্তু যারা ক্ষমতা আছেন তারা বন্ধুবান্ধব, তাদেরকে আমি পছন্দ করি, তাদেরকে আমি ভালোবাসি, এবং আমি মনে করি তারা এমন কিছু করবেন না যেটা এই 17 কোটি মানুষের বিরুদ্ধে যায়, ক্ষতি হয়। জি, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি একটু চা খেয়ে নেন। আমার মনে হয় একটু আরেকটা প্রশ্ন করতে চাই আপনার কাছে, যে আমরা 2024 সালের 5ই আগস্ট যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানটা করে, সেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে অনেকে। দ্বিতীয় স্বাধীনতা, আমাদের প্রথম স্বাধীনতা 1971 সালে, যেখানে মানে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমাদের বাংলাদেশের স্বাধীনতার জন্ম হয়েছিল। সেখানে কিন্তু এই কথাগুলোই ছিল, বৈষম্যহীন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল একটি বাংলাদেশের স্বপ্ন। সেই দিনও কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছিল, যার জন্য এত বড় একটা আত্মত্যাগ করেছে। তাহলে 2024 সালে আরেকটা স্বাধীনতার কেন প্রয়োজন হলো? কি সমস্যা ছিল 1971 সাল থেকে আমাদেরকে আবার 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হলো আরেকটি বৈষম্যহীন রাষ্ট্র গড়তে?
দুটো জিনিস আপনাকে হিস্টোরিক্যাল দুটো ফ্যাক্ট আপনাকে মনে রাখতে হবে। 1971 সালে আমরা দেশ স্বাধীন করতে লড়াই করেছিলাম, জি ওকে, এবং আমাদের যে আদর্শ ছিল সেটা কিন্তু আপনি যে আদর্শ বলছেন সেটা ছিল না। আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা, জি। সামাজিক ন্যায়। জি 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 এটাকে বাদ দিয়ে বাইরে থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতিবাদ, এইসব, ঠিক আছে তো। এবং তারাই সংবিধান রচনা করেছে বাংলার স্বাধীন বাংলাদেশের, যাদের আসলে পাকিস্তানের সংবিধান রচনা করার কথা। আচ্ছা তার মানে 72 সালের সংবিধান আসলে পাকিস্তানিরাই রচনা করেছেন। তখনকার যে গণপরিষদ, এটা আসলে পাকিস্তানের গণপরিষদ, কারণ তারা পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্যই তারা নির্বাচন করা হয়েছিল। তাহলে 72 সালে আপনি আমরা 70-এর নির্বাচনের কথা বলছেন। আমি 70 জি, নির্বাচন যারা নির্বাচিত হয়েছে। জি 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 আচ্ছা জি। তার মানে আমরা 72 সালে বাংলাদেশের জনগণকে তাদের নিজেদের রাষ্ট্র নিজেরা গঠন করবার অধিকার থেকে তাদেরকে আমরা বঞ্চিত করেছি। এই বঞ্চনা থেকে আমরা মুক্ত হওয়ার একটা সুযোগ এসেছিল আবার এইবার, 24-এর ঠিক আছে। গণঅভ্যুত্থান। তাহলে 71 সালে স্বাধীনতা পেয়েছি আমরা, কিন্তু রাষ্ট্র গঠন করতে পারিনি। ফলে এবার আমরা রাষ্ট্র গঠন করবার সুযোগ পেয়েছি বলে অনেকে বলেছেন এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা, এই অর্থে তারা কথাটা বলেছে, এবং তারা কথাটা ভুল বলেনি। কিন্তু এখন অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা তো আবার পুরনো জায়গায় ফিরে গেছি, ঠিক আছে না। আমাদের দ্বিতীয় স্বাধীনতা মানে হলো যদি আমরা একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে পারতাম, যদি আমরা সত্যিকারের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারতাম। আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারিনি, আমরা উপদেষ্টা সরকার গঠন করেছি। তাহলে এটা গঠন করতে পারলাম না, একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে পারলাম না, অতএব একটা নতুন গঠনতন্ত্র আমরা পাবো না। তাহলে এটা তো কি করবেন, এটা কি আপনি কি বলবেন, এটা তো ব্যর্থতা হলো। তো আমরা তো সফল হতে পারলাম না, কিন্তু এই যে আমাদের গণঅভ্যুত্থান তো অনেক বিজয়ের দিকে নিয়ে যেতে পারলাম না। কিন্তু খুব সহসাই এত অল্প সময়ের মধ্যে যে বিজয়ের কথা বলছেন, যে আকাঙ্ক্ষার কথা আমরা বলতে চাচ্ছি, সেটা কি সম্ভব? খুব আর আপনি তো বিজয় করেছেন, বলা অসম্ভব কি? আপনি বিজয় হাতে পেয়ে তো ঢুকিয়ে ফেলেছেন সংবিধানের ভেতরে। আপনি গণঅভ্যুত্থান হাসিনা পালিয়ে গেছে, তো আপনি আবার তার সংবিধান অধীনে যেতে হবে কেন? যাকে উৎখাত করেছেন তার পলায়নের সঙ্গে সঙ্গে তার পুরো ব্যবস্থা তো উৎখাত করা আপনার দরকার ছিল। উৎখাত করা উচিত ছিল যে আমরা নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলব। আসো বাংলাদেশের জনগণ, কীরকম বাংলাদেশ সব বলো, আপনাকেও ডাকতে হতো তখন, কারণ আপনি তো বাংলাদেশের নাগরিক একজন। তাহলে আপনি সেই কাজ না করে আপনি আবার সেই ওই একটা ফ্যাসিস্ট সংবিধানের অধীনে এবং শেখ হাসিনার যে আপনার তার যে প্রেসিডেন্টশিপের অধীনে আপনি শপথ নিলেন যে আপনি এই শেখ হাসিনার সংবিধান আপনি রক্ষা করবেন। এটা কেন করলেন আমাকে বলেন? এটা করার অধিকার কি আপনাকে দিয়েছে জনগণ? এটা জনগণ তো আপনাকে দেয়নি। পরের প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ, আমার কোনো ফোন আছে? আচ্ছা, আমি পরের প্রশ্নে যাচ্ছি। প্রশ্নের আমি উত্তর একটু নিয়ে নিই আপনার কাছে। সেদিন বলবো যে অনেকে বলছেন যে আপনি যে কথাটা বলছেন যে সংবিধানের মধ্যে এই সংবিধানের দরকারই ছিল না, একটা নতুন সংবিধান রচনা করে এই উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার দরকার ছিল। আরেকটি প্রশ্ন এখন আপনার কাছে করতে চাই। অনেকে বলছেন এখন প্রয়োজন যে এতদিন যাবৎ যে ফ্যাসিবাদী বা স্বৈরাচারী ব্যবস্থা ছিল সেটার এখন সময় এসছে, এটা একদম সমূলে উৎপাটন করার সময় এখন এসছে, এবং প্রজাতন্ত্রের প্রত্যেকটা সেক্টরে কিন্তু সংস্কার প্রয়োজন। এটা কি করে করবেন? আপনি তো অলরেডি সংবিধানের অধীনে, আপনি কি করে করবেন? এগুলো তো আজগবি কথাবার্তা, এটা তো অযৌক্তিক দাবি। এই যে সংস্কার কমিশনগুলো, সংস্কার করবেন তো অযৌক্তিক। আপনি কি করে সংস্কার করবেন? আপনি তো বলেছেন যে আপনি শেখ হাসিনার সংবিধান রক্ষা করবেন, এটা তো আপনি শপথ নিয়েছেন। শপথ নেবার পরে আপনি সংস্কার করতে যান কি জন্য? আপনাকে তো এখতিয়ার দেয় নাই, এই সংবিধান তো আপনাকে এখতিয়ার দেয় নাই। এই সংবিধানের মধ্যে তো অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকার নামক কোনো সরকার নেই। তো তাহলে আপনি কিসের ভিত্তিতে আপনি এগুলো করবেন? আপনি কে দিল এই ক্ষমতা? ইউ আর নোবডি। আপনি একমাত্র কিছু হতে পারেন, সামবডি হতে পারেন যদি আপনি জনগণকে রিপ্রেজেন্ট করেন, কিন্তু আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি জনগণকে রিপ্রেজেন্ট করবেন না, আপনি শেখ হাসিনাকে রিপ্রেজেন্ট করবেন। তো আপনি এই তথাকথিত কোনো লাভ নেই। তাহলে যারা এই তথাকথিত উপর থেকে আপনার তথাকথিত কমিশন চাপিয়ে দিয়েছেন,
এটা করার এখতিয়ার বা ক্ষমতা বাংলাদেশের সংবিধানে তারা কোথায় পেলেন? কে দিয়েছে তাদেরকে এগুলো? কোথায় পেলে তারা? তাহলে সরকারটা কিভাবে গঠিত হবে বলে আপনি মনে করেন? আমি আপনার কাছে আসবো, একটা বিরতি নিয়ে আসি। জি, জি। আপনি যে কথাটা বলছেন যে শেখ হাসিনা সরকারের অধীনেই বর্তমান অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদের সংবিধান অনুযায়ী আপনি শপথ নিয়েছেন, শপথ সংবিধান নিয়েছেন। রক্ষা করবেন। তাহলে এর বিকল্প কি ছিল 8ই অগাস্ট? আমি তো বললাম জি। প্রথমে আপনাকে, জি। আপনাকে ছিল সংবিধান ফেলে দেওয়া। ফেলে দিয়ে কার কাছে শপথ নিত তাহলে? কিছু শপথ নেওয়ার দরকার তো নেই। সামরিক অভ্যুত্থান যখন কারো শপথ নেয়, ঘোষণা হয়, শপথ তো হয় না। 1971 সালে আপনি যখন স্বাধীনতা ঘোষণা করেছেন, আপনি কি পাকিস্তানিকে শপথ নিয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে? এটা তো হয় না, এটা তো আজগবি চিন্তা। জি, এগুলো হচ্ছে আপনি ঘোষণা দেবেন যে আমরা জনগণ তার পক্ষ থেকে গণ অভ্যুত্থান ঘটেছে, আমাদের এত এত মানুষ তাদের জীবন দিয়ে আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আমরা তাদের পক্ষে ক্ষমতা গ্রহণ করিলাম, পিরিয়ড। এটা ঘোষণা, এটা প্রোক্লেমেশন, এর বাইরে আর কিচ্ছু দরকার নেই। এবং তারপরে তো বললাম, তারপর কি বলবেন? এরপরে তারা বলবেন এখন থেকে দেশ চলবে যেমনি চলছে, আমরা নতুন গঠনতন্ত্রের প্রণয়ন পর্যন্ত জি। ইতিমধ্যে যদি কোনো আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে তার কোনো বিরোধ হয়, সেটা বাতিল হয়ে যাবে, সে আইন জি, বাতিল হয়ে যাবে। একটা